তার মানে তুই বিয়ে করবি না? নেওয়াজ মির্জার রাগান্বিত কণ্ঠের প্রশ্ন। ইফাত স্পষ্ট বাক্যে উত্তর দেয়, করবো না কেন? বিয়ে করার জন্যই তো এত সেজেগুজে উপস্থিত হয়েছে। তাহলে নাটক শুরু করলি কে? তাড়াতাড়ি কবুল করে দে। নাটক তো আমি করছি না আব্বা, নাটক করছেন আপনারা। জায়গা থেকে নিজের বউ বানানোর ইচ্ছে আমার নেই। কথাটা শেষ করে স্টেজ থেকে নেমে গেল ইফাত। সকলের চোখে মুখে বিস্ময়। পায়রা দৃষ্টি নত করে নিল। শিখা বেগম ফিসফিসিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, এই ছেলে এত সহজে বিয়ে করছে শুনে আমার কাছে সবটা গন্ডগোল মনে হচ্ছিল, আর এখন তো আমার ভাবনায় সত্যি হলো, বড় কোনো ঝামেলা হতে চলেছে। চলো এখান থেকে। ফয়সাল ইসলামের মুখখানা চুপসে গেল, কিছু বললেন না। সবার মধ্যে থেকে উঠে যাওয়া এই মুহূর্তে শোভা পায় না। স্টেজ থেকে নেমে সোজা পায়রার সামনে এসে থামল ইফাত। হঠাৎ এমন একটি কাণ্ডে চমকায় পায়রা। মায়ের শাড়ির আঁচল শক্ত করে ধরে রাখে। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখভঙ্গি, হাসিটা কেমন যেন অদ্ভুত লাগছে। খপ করে পায়রার হাতটা ধরে ফেলে ইফাত, একটানে দাঁড় করায় নিজের সামনে। ফয়সাল ইসলাম বিমূঢ় দৃষ্টিতে তাকান তাদের দিকে। কয়েক সেকেন্ড নির্বাক হয়ে যান, নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করার চেষ্টা করেন। কণ্ঠে কাঠিন্যতা এনে বললেন, তুমি আমার মেয়ের হাত ধরলে কেন? হাত ছাড়া বলছি। কথাটা বলতে বলতে তাদের দিকে এগিয়ে আসেন ফয়সাল ইসলাম। ইফাত পূর্ণ দৃষ্টিতে তাকায় পায়রার দিকে, মৃদু হেসে উত্তর দেয়, আপনাদের সকলকে বারবার বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। আমার কণ্ঠ নিলে ব্যথা হয়ে গেছে। নিজেকে পাগল মনে হচ্ছিল বারংবার। তাই আমি আর আপনাদের সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আপনাদের জেদের জন্য আমি আমার ভালোবাসা বিসর্জন দিতে পারবো না। পারবো না নিজের জীবনের সুখ নষ্ট করতে। আমি আপনার মেয়ের মতো অত উদার নই স্যার। ফয়সাল ইসলাম হতবিহ্বল হয়ে গেলেন। বিপরীতে বলার মতো খুঁজে পেলেন না কোনো বাক্য। নেওয়াজ মির্জার ক্রুদ্ধ মিশ্রিত কণ্ঠ হতে বেরিয়ে আসে, ইফাত! ইফাত পাত্তা দেয় না পিতাকে। এতক্ষণ নীরবে পুরো ঘটনায় অবলোকন করল সৌমি। ইফাতের ব্যবহারে সে আশ্চর্য, বিস্মিত, হতবাক। এই তাহলে সেই মেয়ে যাকে এত ভালোবাসে ইফাত? পর্দা সরিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো সৌমি। পিতার সম্মুখে গিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, বাবা, ইফাত কি বলছে এসব? ওকে বলো না এমন না করতে। প্লিজ ইফাত, এমন পাগলামি বন্ধ করো। আমি কখন ধরে অপেক্ষা করছি তোমার জন্য। দয়া করে বিয়ে করে নাও আমায়। মেয়ের কষ্ট সহ্য করতে পারেন না তোফায়েল। মেয়েটা যে বড্ড আদরের। অকস্মাৎ শাসিয়ে বলে ওঠেন, একদম ভালা হইতেছে না ইফাত। আমাগো রাগাইও না তুমি। তাড়াতাড়ি আইসা বিয়াটা কইরা নাও। লোক হাসাইও না। ইফাতের তেড়া উত্তর, যদি না করি? তাইলে তোমারে জোর কইরা বিয়া করমু। তোমার ধারণা আছে আমাগো লোক সম্পর্কে? ইফাত প্রতিক্রিয়া করল না। ফয়সাল ইসলাম কর্কশ কণ্ঠে বললেন, আমার মেয়ের হাত এখনো ছাড়ছো না কেন? মির্জা সাহেব, ছেলেকে কিছু বলুন। নেওয়াজ মির্জা অপরাগ দৃষ্টিতে তাকালেন। বুঝতে পারলেন এই মুহূর্তে ছেলে ওনার বিগড়ে গেছে, কিছু বললেও কাজ হবে না। ফয়সাল ইসলাম এক পা এগোতেই পায়রার হাত শক্ত করে ধরে পিছিয়ে গেল ইফাত। পকেট থেকে বের করলো একটা হ্যান্ডগান। উপস্থিত সবার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। পায়রা শুকনো ঢোক গিলল। ছেলেটার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? শক্তপোক্ত হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো পায়রা। ইফাত বিরক্তি প্রকাশ করে ধমকে সুরে বলল, নড়াচড়া করছো কেন কবুতর? চুপ করে দাঁড়িয়ে থাকো। তোফায়েল মুখে কোনো রা নেই। ভয়ে তিনি একপাশে মেয়েকে নিয়ে সেটে আছেন। ইফাতকে ওনার সুবিধার ঠেকছে না। যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে? একবার জীবন চলে গেলে আর জীবন ফিরে পাওয়া যাবে না, কিন্তু বেঁচে থাকলে আবারও মেয়েকে বড় ঘরে বিয়ে দিতে পারবেন। পুত্রের হাতে নিজের প্রিয় হ্যান্ডগান দেখে বিস্ময়ে হা হয়ে যান নেওয়াজ মির্জা। গানটা এক বিদেশি পার্টি উপহার হিসেবে দিয়েছিল ওনাকে, যা তিনি খুব যত্ন করে খাটের তলায় ট্রাঙ্কের ভেতরে রেখেছিলেন। তার জন্য বানিয়েছিলেন রূপোর চাবি। ছেলে জানলো কিভাবে এই গোপন জিনিসের কথা? আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, কিরে, তুই আমার পিস্তল পাইছিস কই? তাড়াতাড়ি আমারে দিয়া দে ওটা। এগুলা পোলাবানের খেলনার জিনিস না। দে বাপ, পিস্তলটা আমার হাতে দে। আপনারা দেওয়ার জন্য আনেনি এটা। হয় আজ সবাইকে সাক্ষী রেখে আমাদের বিয়ে দিবেন, নয়তো। নয়তো কি? এই গানে 4টা বুলেট আছে, 2টো পাড়ার মাথায়, বাকি 2টো নিজের মাথায়। পছন্দের মানুষকে যদি বিয়ে করতে না পারি, তাহলে বেঁচে থেকে কি হবে? আপনারা আপনাদের জেদ নিয়েই থাকেন। শিখা বেগম বিচলিত কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ের কিচ্ছু করবে না তুমি, ছেড়ে দাও ওকে। এই পায়রার বাবা, কিছু বলছো না কেন? ফয়সাল ইসলাম বুঝতে পারছেন না কি বলবেন।
এমন একটা পরিস্থিতিতে যে পড়তে হবে ওনাকে ভাবতেই পারেননি উনি, নইলে কখনো মেয়েকে নিয়ে আসতেন না এখানে। মামুন দাঁতে দাঁত চেপে বলল, দেখ ইফাত, তুই এটা ঠিক করতেছস না। আব্বার মান সম্মান নষ্ট হইতেছে। সম্মান ছিলই বা কবে? যা শুরু করেছেন গ্রামে, লোকে তো শুধু ভয়ের চোটে সমীহ করে চলে। চোরা চোখে উপস্থিত সকলের দিকে তাকালেন নেওয়াজ মির্জা। ছেলে যে আজ ওনার সব কিছু ফাঁস করে দেবেন বোঝা হয়ে গেছে। কণ্ঠে কঠোরতা মিশিয়ে জিজ্ঞেস করলেন, চাস কি তুই? বললামই তো, আমাদের বিয়ে দিয়ে দিন, তাহলে আর একটা শব্দ করবো না। বউ নিয়ে চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে যাব। নির্লজ্জ। ইফাত ঠাট্টা করে বলে উঠল, আপনি তো দুটো বিয়ে করেছেন, আর আমি সবে একটা করতে চাইছি, তাতে নির্লজ্জ হয়ে গেলাম? নেওয়াজ মির্জার মনে হতে লাগলো ওনার বুকেই কেউ বন্দুক চালিয়ে দিয়েছে। কড়া গলায় বললেন, কাজী বিয়া পড়াও। ভ্রু জোড়া কুচকে গেল ইফাতের। প্রশ্ন করল, পায়রার সঙ্গে? তুই যারা ইচ্ছা বিয়ার কর, আমার কি? আমার দায়িত্ব আমি পালন করতেছি, আয়। ফয়সাল ইসলাম হুঙ্কার দিয়ে বলে উঠলেন, আপনার কিছু না হলেও আমার আপত্তি আছে। আমি আমার মেয়েকে আপনার ছেলের হাতে দিব না। তাইলে আর কি, দাঁড়ায়া দাঁড়ায়া মাইয়ার মরণ দেখেন। এটা আমার পোলা, এরা আমি ভালো করে আসিনি, একবার যা কয় তাই করে। মুখ বাঁকিয়ে জবাব দিলেন নেওয়াজ মির্জা। গ্রামের লোকজন নেওয়াজ মির্জার সঙ্গে সহমত পোষণ করলেন। তাদের মধ্য থেকে একজন বলে উঠলেন, ফয়সাল স্যার, আপনার হেকু সম্পর্ক মাইন্না নেওয়া উচিত। ইফাত তো ভালো একটা পোলা, এমন পোলারে মাইয়ার জামা হিসেবে পাওয়া কপাল। আরেকজন বলে উঠলেন, হ স্যার, মান্য নেন, পোলা ভাইয়ার জীবনটা নষ্ট করেন না। ইফাত দম ফেলে বলল, আমার কিন্তু বিরক্ত লাগছে, এবার দ্রুত বলুন, বিয়ে দিবেন নাকি গুলি চালিয়ে দেব? ফয়সাল ইসলাম মেয়ের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন। তোরা কি একমত এই ছেলেকে বিয়ে করবি? উত্তর দিতে পারল না পায়রা। যে ছেলে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, এত কিছু করছে, তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য পায়রার নেই। আমার বাবাকেও কষ্ট দিতে পারবে না। মাথা নত করে নিল তৎক্ষণাৎ। ফয়সাল ইসলাম দীর্ঘশ্বাস ফেলে স্টেজে উঠে গেলেন, বললেন, বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব। কাজী সাহেব কাচুমাচু মুখ করে বললেন, আমি তো কাবিননামা তৈরি করে সঙ্গে নিয়ে এসেছিলাম, সেখানে তো কন্যার জায়গায় অন্য নাম দেওয়া। এখন এই মুহূর্তে আরেকটা কাবিননামা কোথা থেকে পাবো? ইফাত গানটা এক পকেটে ভরে শেরওয়ানির আরেক পকেট থেকে ভাঁজ করা কাগজ বের করলো। পায়রাকে নিয়ে কাজীর সামনে গিয়ে দাঁড়ালো। কাগজ বাড়িয়ে দিয়ে বলল, ব্যাপার না, আপনার দৌড় আমি আগে থেকে জানতাম, তাই নিজ দায়িত্বে তৈরি করে রেখেছে। চমকে যান কাজী, মনে মনে আওড়ান, পুত পুইত্তা শয়তান। সবিতা বানু বলে উঠলেন, এমনি কেউ বিয়ে করে? এই মাইয়া আমার লগে আইও, বেনারসি পরাই আনি। ইফাত শানিত কণ্ঠে বলল, তার আর দরকার নেই, বিয়ে হয়ে গেলে পড়িয়ে দিও। বিয়ার পর বেনারসি পয়রা কি করব? আমি দেখব, এখন চুপ থাকো, বিয়ে করতে দাও। সবেতা বানু চুপ হয়ে গেলেন। কাজী শুরু করলো বিয়ে পড়ানো। পরপর 3 বার কবুল বলে দম ফেলল পায়রা। ইফাতও কবুল বলে দিল সঙ্গে সঙ্গে। কাবিন নামায় সই করতেই সকলে সম্মিলিত কণ্ঠে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ফয়সাল ইসলাম সব দায়িত্ব পালন করে স্ত্রী এবং ছোট কন্যাকে নিয়ে চলে গেলেন সেখান থেকে। পায়রার অন্তরাত্মা কেঁপে উঠল মুহূর্তে। কপল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। সদ্য জবাইকৃত পশুর মতো ছটফট করতে লাগলো। তার ডান হাতে নিজের বাম হাতটা রাখলো ইফাত। পায়রা মাথা তুলে তাকালো। ইফাত তাকে আশ্বস্ত করে বলে উঠল, আমি আছি তো। তোফায়েল মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেছেন। নেওয়াজ মির্জা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন কাল গিয়ে সকল মান অভিমান ভাঙিয়ে দিয়ে আসবেন তোফায়েলের। দরকার হলে চেরাগ আলীকে দিয়ে ভালো একটা ছেলে খুঁজে চেয়ারম্যান কন্যার বিয়ের ব্যবস্থা করবেন। ছেলের কর্মকাণ্ড ইসম তারার কান পর্যন্ত পৌঁছে গেছে। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। কপাল চাপড়াচ্ছেন আর হাউমাউ করে কাঁদছেন। কত আশা ছিল পুত্রের বিয়ে নিয়ে, অথচ সব আশাই শেষ। কি করে মুখ দেখাবেন সতীনের সম্মুখে? মাহবুবা বেগম নিচে নেমে এলেন, মুখে ওনার বিজয়ের হাসি। নেওয়াজ মির্জা ছেলে এবং ছেলের বউকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। তাদেরকে দেখতে ইসম তারা উঠে দাঁড়ালেন। এগিয়ে গিয়ে পুত্রের উদ্দেশ্যে বললেন, এই দিন দেখার লেগে জন্ম দিছিলাম তোরে, এইটা কারে বিয়া কইরা আনছস? হয় ইফাতের শেরওয়ানির হাতা খামচে ধরল পায়রা। এই প্রথম তার আশেপাশে বাবা মা নেই। ইফাত বাদে সব অপরিচিত মুখ। মির্জা বাড়ির নারীরা অতি প্রয়োজন ছাড়া তেমন একটা বাহিরে বের হন না, যার কারণে তাদের মুখগুলো অনেকের কাছেই অচেনা, অপরিচিত। ইফাত তার চোখে দেখে নিল পায়রাকে। আমিনার মায়ের উদ্দেশ্যে বলল, ওকে তোমার ঘরে নিয়ে যেতে আপা, আর হ্যাঁ, একেবারে নতুন বউ সাজিয়ে দেবে,
আমার আলমারিতে সব রাখা আছে, নিয়ে যাও। আমিনার মা মাথা নাড়িয়ে এগিয়ে এলো পায়রার কাছে। মাহবুবার ননদ নিবেতা বললেন, সে কি এখন ঘরে নিয়ে যাইব কেন? এখনো তো রাইতই হয় নাই। বাড়ির ভেতরেরও সবাইও নতুন বউ দেখার লাগে এতক্ষণ অপেক্ষা করে বইসা আসিল। রাত হওয়ার জন্য কি এখন অপেক্ষা করতে হবে নাকি? আমার বউ আমি দেখব, আর কারো দেখার প্রয়োজন নেই। বেশি ইচ্ছে জাগলে কাল পর্যন্ত অপেক্ষা করো, ও এখন বিশ্রাম নেবে। কেউ বিরক্ত করো না ওকে। পায়রা ইফাতের মুখশ্রীতে তাকালো। ইফাত ইশারায় যেতে বলল তাকে। আমিনার মা তার হাত ধরতে যাবে, তখনই এগিয়ে এলো কোহিলি বলল, আমার সাথে আমার ঘরে আসো। পায়রাকে নিয়ে যেতেই সোফায় বসে পড়ল ইফাত। মাহবুবা বেগম এগিয়ে এলেন, প্রশংসা করে বললেন, এই চেয়ারম্যানের মাইয়ার থেকে এই মায়েরাই বেশি সুন্দর, বয়সও কম। ইফাত তোর পছন্দ আছে? ইফাত মৃদু হেসে বলল, আপনারা পছন্দ হয়েছে বড় আম্মা? ওহো, পছন্দ না হওয়ার কি আছে? ঠিক কামাই করতেছোস, আমি তোরে সামর্থ্য করি। শরীর জ্বলে উঠল ইসম তারার। নওয়াজ মির্জা ঘরে চলে গেছেন অনেক আগেই। সতীনের উদ্দেশ্যে ঝাঁঝালো কণ্ঠে ইসম তারা বললেন, তুমি তো সমর্থন করবাই, কারণ তোমার পোলার লগে তো আর অঘটন ঘটে নাই, ঘটছে আমার পোলার লগে, কপাল পড়ছে আমার পোলার। আমার পোলা তোর পোলা কিরে? তোর মনে সত্যি অনেক হিংসা। তুই আমার পোলারে সৎ পোলার চোখে দেখলেও আমি কখনই ইফাতরে সৎ পোলা মনে করি নাই, বুঝছোস? কেন যে এমন করতাছোস সবই বুঝি। লোভ কমা, যৌতুক ভোগ করতে পারস নাই বইলা জ্বলতাছোস। তোর কি ভাবস বুঝি না? মাথা থেকে কাপড় সরিয়ে শাড়ির আঁচলটা কোমরে বাঁধলেন ইসম তারা। আর যাই হয়ে যাক, সতীনকে তিনি ছাড়বেন না। ইফাত সোফায় পা তুলে বসলো। অনেকদিন পর আজ মায়েদের মধ্যে কোমর বেঁধে ঝগড়া হবে, যা একদম মিস করা যাবে না। পায়রাকে সঙ্গে নিয়ে নিজের ঘরে এলো কোহিলি, বিছানায় বসালো। আমিনার মা গেল ইফাতের ঘর থেকে শাড়ি গহনা নিয়ে আসতে। আসার সময় সঙ্গে করে নিয়ে এলো খাবার। কোহিলি জোরপূর্বক তাকে খাইয়ে দিল। সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম নিতে বলল। লাল বেনারসি শাড়ি পরে বাসর ঘরে বসে আছে পায়রা, হাত দুখানা মেহেদি রাঙা। কোহিলি জোর করে সেই সন্ধ্যায় মেহেদি পরিয়ে দিয়েছে তার হাতে। অশান্ত চোখ জোড়া দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে পুরো ঘরটা। বিভিন্ন ফুল দিয়ে সজ্জিত হয়েছে খাট। গত রাতটা ও পায়রার কেটেছিল বিরহে, অথচ আজ জীবনে নেমে এসেছে অমূল পরিবর্তন, যা সে কল্পনাও করতে পারেনি। পরিবারের কথা খুব মনে পড়ছে, চিন্তা হচ্ছে বাবা মাকে নিয়ে। তৎক্ষণাৎ দরজা খোলার শব্দ হলো। মুখ তুলে তাকালো পায়রা। আতঙ্কিত হয়ে ওঠে মন। ঘন পল্লব কেঁপে উঠে। মনে হতে লাগলো কেউ তার হৃদয়ে হাতুড়ি পেটা শুরু করে দিয়েছে। দরজা আটকে বিছানায় এসে ধপাস করে বসে পড়ল ইফাত। দৃষ্টি সদ্য বিয়ে করা স্ত্রীর দিকে। গাঢ় দৃষ্টিতে চোখ বোলায় তার মুখশ্রী সহ সারা দিকে। হাত বাড়িয়ে গাল ঠোঁট ছুঁয়ে দেয়। অকস্মাৎ এমন স্পর্শে কেঁপে ওঠে পায়রা। বুড়ো আঙ্গুল দিয়ে স্ত্রীর চোখের পানি মুছে দেয় ইফাত। হাতটা এবার নিজের বুকের বা পাশে রাখে। চোখে তার উন্মাদনা। মোহময় নেশাতুর কণ্ঠে বলে ওঠে, এখানে না খুব ব্যথা করছে শোনা, জায়গাটা শূন্য শূন্য লাগছে। একটু মাথাটা রাখবে? দম বন্ধ আসছে আবার, একটু জড়িয়ে ধরবে। অভ্যন্তরে কম্পন হলো পায়রার। খুব মায়া হলো ইফাতের কথায়। লোকটা কথায় এত মায়া কেন? লজ্জা আর ভয়ে এগোতে পারল না পায়রা। ঘাপটি মেরে বসে রইল নিজ স্থানে। ইফাত বলে উঠল, ধরবে না জড়িয়ে? রাখবে না মাথা? তুমি কি চাও শেষ সময় এসে আমি মরে যাই, একটু ভালোবাসার অভাবে মরে যাই? এটাই তুমি চাও, তাই না? শব্দ করে কেঁদে উঠল পায়রা। স্ত্রীর চোখের পানি দেখে বিচলিত হয়ে গেল ইফাত। সকল দূরত্ব ঘুচিয়ে নিজ দায়িত্বেই জড়িয়ে ধরল পায়রাকে। মাথা আলতো করে হাত বুলাতে বুলাতে বলতো, কাঁদছো কেন পায়রা? বিয়ে থেকে তুমি খুশি নাও? অপরিস্ফুট স্বরে পায়রা প্রশ্ন করল। বাবা রাজি না হলে সত্যি কি আপনি আমায় মেরে ফেলতেন? চমকায় ইফাত পাল্টা প্রশ্ন করে, এই কারণে কাঁদছিলে তুমি? না, তাহলে? বিয়ে শেষ হতেই বাবা পিয়াসা এবং মাকে নিয়ে চলে গেল। একটা বারের জন্যও আমার সঙ্গে কথা বলো না। বাবা কি রাগ করেছে, কষ্ট পেয়েছে? জানি না। ইফাতের সোজা সাপটা উত্তর। দুজনের মধ্যে নীরবতা। পায়রার কান্নার বেগ কমে এলো। ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ ভেসে আসছে। ইফাতের পুরো দেহ শীতলতায় ছেয়ে গেছে। নিজের ভালোবাসাকে সে নিজের করে পেরেছে তাকে ছুতে। এখন আর নেই কোনো বাধা। অথচ এতগুলো দিন শুধু চোখের তৃষ্ণা মেটানোর জন্য কত কিছুই না করেছে ইফাত। নিজেকে পাগল পাগল মনে হয়েছে বারংবার। নীরবতার পর ইফাত বলে উঠল, আমি তোমায় ভালোবাসি পায়রা। ভালোবাসে মানুষকে কি নিয়ে ছাদে মেরে ফেলা যায় কখনো?
তবে সবার সামনে বললেন যে না বললে এখন তোমার জায়গায় অন্য কেউ থাকতো। পায়রাকে সোজা করে বসালো ইফাত। তার দিকে ঝুঁকে মোহময় কণ্ঠে বলল, অত এক্সপ্লেইন দিতে পারবো না। এখন শুধু আদর করবো, একটুও বাধা দিবে না আমায়, নাহলে কিন্তু খুব রাগ করবো। পায়রা হতবিহব্বল হয়ে তাকিয়ে থাকে স্বামীর পানে, মুখে কিছুই আটকায় না। ইফাত এগিয়ে যায় স্ত্রীর অতি নিকটে, গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে নেয় নিজের সঙ্গে, চুম্বনে পুরো মুখশ্রীতে ভরিয়ে দেয়। লজ্জায় কুকড়ে যায় পায়রা, আবারও তৈরি করে নেয় দূরত্ব। পায়রা চমকিত নয়নে তাকায়। ইফাত ম্লান হেসে বলল, তোলা থাক বাকিটা। আর 1 মাস পরেই তো তোমার এইচএসসি পরীক্ষার ফলাফল ভালো না হলে দেখা যাবে তোমার বাবা এসে আমাকে চেপে ধরেছেন। সব দোষ এসে পড়বে আমার উপর। আমি অত দোষের ভাগিদার হতে চাই না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে পায়রা। ইফাত ভ্রুযুগল কুচকে নিল, জিজ্ঞেস করল, তাকিয়ে আছো কেন? তুমি কি চাইছো আমি তোমার সঙ্গে কঠিন রোমান্স করি? মাথা ব্যথা করছে, আমি শোবো। মুচকি হাসলো ইফাত। বিছানার একপাশে শুয়ে চোখজোড়া বন্ধ করে নিল পায়রা। ইফাত কিছুক্ষণ তাকিয়ে রইল পায়রার দিকে, তারপর নিজেও ঠিক করে পাশে গিয়ে শুয়ে পড়ল। আলতো করে হাত রাখলো উন্মুক্ত উদরে। আবারও কম্পিত হলো পায়রার পুরো দেহ। খিচে চোখজোড়া বন্ধ করে নিল সে। ঘরের দরজা আটকে বসে আছে সৌমি। চোখের কাজল, ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক লেপ্টে মুখের অবস্থা বিশ্রী লাগছে। পুরো ঘর এলোমেলো, ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। পরনের শাড়িটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বিছানার ঠিক মাঝখানে হাঁটু মুড়ে বসে আছে সৌমি। বাহিরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে তোফায়েল। আকুতি মিনতি করে বলছেন, দরজা খোল মা, ইফাতের থাইকা অনেক ভালো সুন্দর পোলা আইনা দিমু তোরে। তুই দরজা খোল, নিজের কোনো ক্ষতি করিস না। মেয়ে ওনার কোনো সারা শব্দ করল না। চিন্তায় মস্তিষ্ক ফেটে যাবে মনে হচ্ছে তোফায়েলের। হেলেনা স্বামীর উদ্দেশ্যে বললেন, তোমারই তো মেয়ে, তাই চিন্তা করো না, যে নিজে ক্ষতি করবে না। বিয়েটা হয়নি, তার উপর সবার সামনে হতে হয়েছে চরম অপমানিত, সেগুলোই নিতে পারছে না। স্ত্রীর এত স্বাভাবিক আচরণ দেখে মাঝে মাঝে চমকে যান তোফায়েল। ভাবেন, কি দিয়ে তৈরি এই মহিলা? ছেলে মেয়েদের জন্য কি একটু মায়া দয়া নেই? ভোরের আলো ফুটে গেছে। জানালা দিয়ে সূর্যের আলো এসে পুরো ঘরটার অন্ধকার বিলীন করে দিয়েছে। আলোকিত হয়ে গেছে ঘর। নিচতলা থেকে বিদঘুটে শব্দ ভেসে আসছে। স্টিলের বাটি মেঝেতে পড়ার ঝংকার হতেই ঘুম ভেঙে গেল পায়রার। লাফিয়ে উঠে পড়ল শোয়া থেকে। থম মেরে বসে রইল কিছুক্ষণ। আশেপাশে তাকিয়ে দেখতে পেল না ইফাতকে। দরজা চাপানো। চটজলদি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো পায়রা। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইফাত। ম্লান হেসে শোধালো, ঘুম ভেঙে গেছে? নিচে এত শব্দ কিসের? কিছু কি হয়েছে? এমন শব্দ রোজ রোজই হয়। 400 দিনের সংসার ছবিটা দেখেছিলে? পায়রা দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো সে দেখেনি। ইফাত বিছানায় আরাম করে বসলো, বলল, ও সমস্যা নেই, আমাদের বাড়িতে আবার 200 দিনের সংসার। ওনাদের মধ্যে ঝগড়াও হয়? সরাসরি অতটাও হয় না, তবে দৃষ্টি দিয়ে হয়। এক একজন বিশাল জাদুকর, চোখ দিয়ে বের হয়ে তাদের ক্রোধের আগুন। সে আগুন দিয়ে একজন আরেকজনকে ভস্ম করে দেয়। জ্বলে পুড়ে কয়লা হয়ে যায় তাদের ভেতরটা। তারপর আব্বা এসে 2 বইয়ের কয়লায় পরিণত হওয়া মনকে আবার আগের মতো করে দেয়। কথাটা শুনতেই মুচকি হাসলো পায়লা। সুধারও, ও, আপনি কি দ্বিতীয় ঘরের? ওই যে কাল অন্তর্মহলে গড়াগড়ি করে কাঁদতে দেখলে না সৌন্দর্য নমনীকে, ওটাই তোমার শাশুড়ি। তবে সামনাসামনি কিন্তু 2 শাশুড়িকে সমানভাবে সম্মান করতে হবে, বুঝছো? বামে মাথা নাড়ায় পায়রা। মানুষ একটা শাশুড়ি সামলাতে পারে না, এদিকে তার নাকি আবার 2 শাশুড়ি। দরজায় কড়া নাড়ল আমিনার মা। বাহিরে থেকে গলা উছিয়ে বলল, ভাইজান, ভাবিরে নিচে লইয়া যাইতে কইছে চাচি। নিয়ে যাও। সম্মতি পেয়ে ভেতরে আসে আমিনার মা, হাতে একটা জামদানি শাড়ি। বিছানা ছেড়ে উঠে যায় ইফাত। ঘর থেকে যেতে যেতে বলল, সাজিয়ে গুছিয়ে নিয়ে যাও। ইফাত চলে যেতেই শাড়ি নিয়ে পায়রার দিকে এগিয়ে আসে আমিনার মা। ভ্রু কুচকে বলে ওঠে, এ কি নতুন ভাবি, আপনি গোসল করেন নাই এখন তো? হঠাৎ এমন চেঁচিয়ে ওঠায় কিছুটা ভয় পেয়ে যায় পায়রা। বুকে থুতু দিয়ে মিনমিনে স্বরে বলল, ভেবেছিলাম করব, কিন্তু গোসল করে কি করব সেটাই তো বুঝতে পারছিলাম না। কে শাড়ি পরবেন? আসলে শাড়ি আমি পরতে পারি না, অভ্যেস নেই। একবার স্কুলের একটা অনুষ্ঠানে পরেছিলাম, তখন মা পরিয়ে দিয়েছিল, এরপর আর কখনো পরা হয়নি। সমস্যা নাই, আপনি গোসল কইরা আহেন, আমি এই বসলাম এনে।
আজ হাতে কলমে আপনারে আমি শাড়ি পরান শিখামু। মুচকি হাসলো পায়রা। হাতে কলমে আবার শাড়ি পরা শেখানো যায়? চট জলদি গোসল করে চলে গেল পায়রা। গোসল সেরে আসতেই আমিনার মা শাড়ি পরিয়ে দিল তাকে। আমিনার মা মহিলাটি চঞ্চল প্রকৃতির, এক নাগারে প্রচুর কথা বলে। এই যে অল্প কিছুক্ষণের পরিচয়ে মিশে গেছে পায়রার সঙ্গে। কথার এক ফাঁকে পায়রা প্রশ্ন করল, আচ্ছা আপা, আমিনাকে তো দেখলাম না, কোথায় ও? বয়স কত ওর? স্থানে দাঁড়িয়ে পড়ল আমিনার মা। মুখের আবরণ বদলে গেল, হাস্যোজ্জ্বল মুখখানায় মলিনতা এসে ভর করল। পায়রা থতমত খেয়ে গেল ওনার মুখভঙ্গি থেকে। সে কি ভুল কিছু জিজ্ঞেস করে ফেলেছে? আমিনার মায়ের চোখে অশ্রু। শাড়ির আঁচল দিয়ে চোখ জোড়া মুছে ধরা গলায় বললেন, ওই আর দুনিয়াতে নাই। 2.5 বছর বয়সে ওর ভিতরে কি জানি একটা ছিদ্র ধরা পড়ে। চিকিৎসার লাইগা অনেক টাকা লাগবো কইয়া দিছিল ডাক্তার। গরিব মানুষ, অত টাকা কই পামু? আমার জামাই শহরে রিক্সা চালাইতো, তার পক্ষে মাইয়ার চিকিৎসা করার সামর্থ্য আসিল না। ছোট মানুষ কতই বা কষ্ট সহ্য করতে পারে। চোখের সামনে মইরা গেছে। আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে।